জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির যে পরীক্ষাটা হচ্ছে তার 2 তারিখের 3টা শিফটেরই ম্যাথের যেগুলো কমন কোশ্চেন এসেছিল সেগুলো নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, এর মধ্যে কিছু কিছু কোশ্চেন এমন আছে যেগুলো তোমার একদম এক্স্যাক্ট ডাটা পরীক্ষাতে এসেছিল, আর কিছু কিছু কোশ্চেনের ডাটা তোমার চেঞ্জ করা হয়েছে, কিন্তু বাকি ল্যাঙ্গুয়েজ একদম সেম ল্যাঙ্গুয়েজ আছে। ঠিক আছে, তোমরা যারা যারা পরীক্ষাটা দিবা ক্লাসটা বলবো শুরু থেকে শেষ অবধি দেখো। ঠিক আছে, এই ক্লাসের মধ্যে আমি কিছু কিছু শর্ট ট্রিক্স বলে দিয়েছি। ওই ট্রিক্সগুলো কোথায় থেকে এলো, কিভাবে এলো, কেন এলো, এখন তোমার কিচ্ছু জানার দরকার নেই। তুমি জাস্ট ট্রিকগুলোকে একদম মাথায় ঢুকিয়ে নাও, ওখানে গিয়ে তুমি ইউজ করে দিবা। পরে যদি তোমার সময় থাকে বা চাকরি পাওয়ার পর যদি তোমার ইচ্ছা থাকে আমি অঙ্ক শিখবো, তখন তুমি শিখতে পারো। ঠিক আছে, বাকি এখন তোমার জাস্ট তুমি যেরকম আমি বলছি সেরকম ট্রিকগুলো মনে করে নিও, কেমন? আর ক্লাসটা তুমি শুরু থেকে শেষ অবধি দেখো, কোথাও যদি কোনো রকম সমস্যা হয় বা কোথাও যদি বুঝতে না পারো সেটা তুমি আমাকে কমেন্ট সেকশনে ওই টাইমিংটা পিন করে দিও। ঠিক আছে, বাকি ক্লাসটা দেখে যদি তুমি কিছু শিখতে পারো তা আমাকে একটা কমেন্ট সেকশনে জয় হিন্দ লিখে দিও, কেমন? তো চলো শুরু করা যাক। দেখো, আজকে প্রথম প্রশ্ন যেটা আমাদের আছে, বলছে নিচের কোন সংখ্যাটি 716, 710, 501কে বিভাজিত করে? দেখো, এই অঙ্কটাকে না আমরা অপশন থেকে ছাঁটবো। দেখো, 20 দিয়ে এটা বিভাজ্য হবে না, কারণ 20 থেকে বিভাজ্য হওয়ার নিয়ম কি হয়, সংখ্যাটা 4 × 5-এর ডিভিজিবলে থাকতে হবে। 5 দিয়ে ডিভিজিবলের নিয়ম কি, যে ইউনিট যদি তোমাকে হয় 5 থাকতে হবে, নয় 0 থাকতে হবে। তার মানে কি এটা কেটে গেল। 16 দিয়ে ডিভিজিবলের নিয়ম কি, লাস্ট 4টা ডিজিট যদি তোমার 16 দিয়ে যায় তাহলে পুরো সংখ্যাটা 16 দিয়ে কেটে যাবে, কিন্তু সংখ্যাটাকে তোমার অ্যাটলিস্ট জোর হতে হবে। লাস্ট ইউনিট যদি তবে 1 আছে, তার মানে কি এটা 16 দিয়েও যাবে না। এবার 19 আর 13 আমার কাছে পড়ে থাকলো। তো দেখো, সবার প্রথম আমরা 13 দিয়ে ডিভিজিবলের মানে নিয়মটা প্রয়োগ করে দেখি, তাই না? তো দেখো, আমি লিখে দিচ্ছি 716 710 501। ঠিক আছে, এটাকে তোমার 13 দিয়ে ভাগ করতে হবে। এবার দেখো, 13 দিয়ে ভাগ করার নিয়ম কি হয়, যেমন 11 দিয়ে ভাগ করার নিয়ম কি, অল্টারনেট সংখ্যার যোগফলের যে বিয়োগফল হয় সেটা যদি 11 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। 13 শোন, কিন্তু 13 কি হয়, তিনটার গ্রুপ বানিয়ে নিতে হয়। ঠিক আছে, অল্টারনেট সংখ্যার যোগফলের যে বিয়োগফল হবে সেটা যদি 13 দিয়ে ভাগ যায় তো সংখ্যাটা 13 দিয়ে ভাগ যাবে। তো 716 আর 501 যোগ করলে কত হবে, 16 × 1 = 17 আর 7 × 5 = 12, 1217, তাই না? এখান থেকে আমাকে 710 বাদ দিতে হবে। দেখো, 7 নেমে গেল, 0 নেমে গেল, 12 থেকে 7 গেল 5, 507কে যদি আমি 13 দিয়ে ভাগ যাই যাবে কি, 3 × 13 = 39, 1 1 7 13 9 117। তার মানে কি 13 দিয়ে সংখ্যাটা বিভাজ্য হচ্ছে, তার মানে 13 তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এই টাইপের অঙ্ক তোমাকে দিচ্ছে। যেমন কালকে একটা শিফট মানে কোনো একটা শিফটে দিয়েছিল কি, যে একটা অনেক বড় 8 অঙ্ক, এরকম 8 9 অঙ্কের সংখ্যা দিয়ে দিয়েছিল। ঠিক আছে, দিয়ে বলছিল কি নিম্নলিখিত কোন সংখ্যাটি 43 দ্বারা বিভাজ্য হবে। এবার তোমাকে 43 দ্বারা বিভাজ্য নিয়ম কে জানতে যাবে বলো? তোমাকে একটা অঙ্ক চেক চেক করতে হবে। তাই এই অঙ্কগুলো করবো কি, যদি এরকম টাইপের থাকে না তো করে নিবা, আর যদি এইরকম টাইপের থাকে তাহলে অঙ্কগুলোকে তুমি ওই সময়টা হোল্ড করে দিবা। ঠিক আছে, অঙ্কটা শেষে করবা, কারণ প্রথমে করতে যাবো না, তোমার 1 2 মিনিট সময় খেয়ে নেবে। এই অঙ্ক করার চক্করে বাকি অঙ্ক তুমি ছেড়ে চলে আসবা। তাই এই অঙ্কগুলো না একটু তুমি চেষ্টা করবে শেষের দিকে করার, যাতে আর একটু ফাস্ট করার ক্যালকুলেশন করার চেষ্টা করবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে অখিল প্রথম 12 কিলোমিটার 16 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং পরবর্তী 6 কিলোমিটার 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে, তাহলে তার গড় গতিবেগ কত? গড় গতিবেগ থেকে তোমাদের প্রত্যেক দিন প্রশ্ন আসছে। গড় গতিবেগের ফর্মুলা আমি তোমাকে কি বলি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাই না? এবার দেখো, ডিস্টেন্স আমার কত দিয়েছে 12 কিলোমিটার, আর এখানে আছে 6 কিলোমিটার, মানে টোটাল ডিস্টেন্স আমার দিয়ে দিয়েছে 18 কিলোমিটার। এবার টোটাল টাইম আমাকে বার করতে হবে। টাইম বার করার জন্য কি করতে হবে, ডিস্টেন্স সমান সমান কি হয়, স্পিড ইন্টু টাইম, তাই না? যদি আমাকে টাইম বার করতে হয় তাহলে কি হবে, ডিস্টেন্সকে আমার স্পিড দিয়ে ভাগ করতে হবে। তো দেখো, প্রথমে কত আছে 12, 12 আছে প্রথমে, সেটাকে যদি আমি 16 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে, হচ্ছে উপরে আসছে 3, নিচে আসছে 4, মানে 3/4, তাই না? প্লাস সেকেন্ডটা যদি করি, দেখো 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে কত, 6 কিলোমিটার। তাহলে 6/20 যদি আমি করি কত আসছে, 2 × 3 2 × 10, মানে 3/10, তাই না? 3/10। চলো এবার এটাকে কাটা করো, 3 কোনাকুনি গুণ করো, 3 10 30, 4 3 12, তাই তো? আর নিচে দেখো 4 10 40 আছে, এই দেখো 40 তো নিচে আসবে, কিন্তু আলটিমেট 40টা কি তোমার উপরেই না গুণ হয়ে যাবে। তো এখান থেকে আমি তখন কি লিখতে পারবো, আলটিমেট আমার সবার শেষে কি হলো, উপরে চলে এলো 18, এই 40টা তোমার উপরে গিয়ে গুণ হয়ে যাবে, আর নিচে পড়ে থাকবে কত, 42, তাই না? এবার কাটো, দেখো যদি আমি কাটি 3 দিয়ে, কত 3, 6 দিয়েও কেটে যাবে না, 6 7 42, 6 3 18, 120/7, 120/7, এটাকে কাটলে কত হবে, 7 17 119, 1 থাকবে, 17 পূর্ণ 1/7। ঠিক আছে, দেখো কোন অপশন আছে, 16%, 18%, 17 পূর্ণ 1/2, এটা হবে না, 17 এটা হবে, 17 পূর্ণ 1 ছিল। ঠিক আছে, অপশন নাম্বার ডি। কেমন? যেমন এই অ্যাভারেজ স্পিডে প্রতিদিন তোমার অঙ্ক আসছে, আমি কবে থেকে তোমার করিয়ে আসছি, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 10%, 20%, 30%-এর ক্রমিক ছাড় নিচের কোন একক ছাড়ের সমান? দেখো কি হয়,
10%কে তুমি লিখতে পারো ফ্র্যাকশনে ভাঙো, 10%কে ফ্র্যাকশনে ভাঙলে কি হবে 1/10, 20%কে ভাঙলে কত হবে 1/5, আর যদি 30% হয় কত হবে 3/10, তাই না? কিভাবে করলাম বলতো, এই পার্সেন্টেজকে আমি সরিয়ে নিচে 100 করলাম, তারপর কাটাকুটি করলাম। এবার যেহেতু কমাচ্ছে তাহলে এটা কি হবে 10 থেকে 10 অ্যাকচুয়াল 1 কমে যাচ্ছে, মানে 10 থেকে 9, 5 থেকে 1 কমছে, মানে 5 ছিল প্রথমে, তারপরে 4 হলো। প্রথমে 10 ছিল, তারপর 3 কমলো, হলো কত 7। এবার চলো এটা গুণ করো। বলছে 10 10 100, 105 500, তাই না? এখানে চলে এলো 500, এখানে কত আসবে 4 নং 36, 36 আর সাথে হচ্ছে 6 7 42, 24, 252, তাই না? তো কত কমছে দেখো, অ্যাকচুয়ালি কত কমছে 248 তোমার কমছে। 248 কমছে কত থেকে 500 থেকে, ইন্টু 100 করে দাও। তো এই শূন্য কেটে গেল, 5 দিয়ে তুমি কাটি, 5 8 5 4 20, তাই না? 5 4 20, 5 নং 45, 5 6 30। অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার। এই তিনটা ক্রমিক সংখ্যার ছাড় তোমাকে আগেও থেকেও, মানে আগে থেকে চলেই আসছে, রিপিট প্রত্যেকটা শিফটে এখান থেকে কোশ্চেন এসছে, তাই না? তো এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি চতুর্ভুজের এ বি সি ডিতে ও এ এবং ও বি হলো যথাক্রমে অ্যাঙ্গেল ডি এ বি এবং অ্যাঙ্গেল সি বি এর কোণ, কোন সমদ্বিখণ্ড? যদি কোণ এ ডি সি সমান সমান 75 ডিগ্রি হয় এবং কোণ বি সি ডি সমান সমান 85 ডিগ্রি হয়, তবে এ ও বি এর মান নির্ণয় করো। কিছুই না, দেখো খুবই সহজ অঙ্ক। একটা চতুর্ভুজ আছে, ঠিক আছে, চতুর্ভুজ আছে, বলছে 4টা কোণ আছে, এ বি সি আর ডি, কেমন? বলছে কোণ ডি এ বি, যেটা মাঝখানে থাকবে, কোণ ডিএবি এবং সিএবি এর কোণ সমদ্বিখণ্ড। ডিএবি মানে এটার সমদ্বিখণ্ডক আর এটার সমদ্বিখণ্ডক, দুটো কোথায় মিলিত হচ্ছে বলো তো? দেখো ও এ আর ও বি, এখানে এটা মানে ও দিয়ে দিস আমাকে, ও এ আর ও বি হলো ডিএবি, যেটা মাঝখানে থাকে সবসময় সেই কোণটা নিতে হয়, এটা আর এটার সমদ্বিখণ্ডক। বলছে এ ডি সি, মাঝখানে ডি আছে মানে ডি এর মান আমাকে দিয়ে দিচ্ছে 75 ডিগ্রি, ঠিক আছে। আর হচ্ছে বি সি ডি মানে সি মাঝখানে আছে, এটা আমাকে দিচ্ছে 85 ডিগ্রি, 85 ডিগ্রি। আমাকে বলছে কোন এ ও বি এর মান, মানে আমাকে এই কোনটার মান বের করতে বলেছে। দেখো কিছু করতে হবে না, তুমি যখনই দেখবে এরকম তোমাকে মানে অ্যাঙ্গেল বাইসেক্টর বের করতে দিয়েছে আর তোমাকে দুটো মান দেওয়া আছে, ঠিক আছে, তুমি কি করবা সবার প্রথমে 75, এত আঁকা আঁকির কিছুই দরকার নয়, 75 প্লাস 85 করে দিবা, এটাকে 2 দিয়ে ভাগ করে দিবা, যেটা অ্যান্সার হবে 5 5 10, 8 7 15, 1 16 বাই 2, মানে কত আছে 80 ডিগ্রি তোমার কারেক্ট অ্যান্সার আছে, ঠিক আছে। কালকে এই কোশ্চেনটা তোমার 3টা শিফটে এসেছে, একটা শিফটে কেমন কোশ্চেন আছে না, সেম কোশ্চেন ছিল, একদম সেম, শুধু এখানে 75-এর জায়গায় কি ছিল জানো, 75-এর জায়গায় ছিল তোমার 35, আর এই 85-র জায়গায় তোমার ছিল 24। বাকি বলেছিল কি তোমাকে এ ও বি, একদম সেম ল্যাঙ্গুয়েজ সেম জিনিস, আগেরটা যেটা বললাম সেটাও এসছে, এটাও একদম সেম ভাবে এসছে। তো এটা তুমি কি করবে বলো, 35 প্লাস 24 বাই 2, কত হচ্ছে দেখো 24 5 9, সরি 5 4 9, 5 বাই 2, মানে হচ্ছে তোমার কত হবে 50, 28 দুগুনি 56, 29 দুগুনি 58, 29.5, এটা তোমার কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। একদম সেম ল্যাঙ্গুয়েজ ছিল, তাই তোমার অত কিছু করার দরকার নেই, পড়তে যাবো না, দেখবা অ্যাঙ্গেল বাইসেক্টর আছে, দুটো মান দেওয়া থাকবে, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে রামাজ্ঞা তার বেতনের 22% বাড়ি ভাড়ায়, অবশিষ্টের 75% ঘরোয়া খরচে ব্যয় করেন। যদি তিনি 3.705 সঞ্চয় করেন তবে তার মোট আয় কত? তো আমি ধরে নিলাম রামাজ্ঞার মোট বেতন X টাকা, এর মধ্যে সে 22% বাড়ি ভাড়ায় খরচা করে দিচ্ছে, তাহলে তার কাছে থাকছে কত, 78% টাকা বেঁচে থাকছে। এবার বলছে অবশিষ্ট টাকা, মানে এই যে টাকাটা বেঁচে আছে তার 75% আবার খরচ করছে ঘরোয়া খরচে, তাহলে বেঁচে থাকছে কত, 75% খরচ করলে 25% বেঁচে থাকছে, তাই না? এবার আমাকে জিজ্ঞেস করছে করার পর তার কাছে 3,705 টাকা পেয়েছে। এই যে টাকাটা প্রথমে এত টাকা ছিল, সেখান থেকে খরচ করার পর এত বাঁচলো, আবার এইখান থেকে এই 25% খরচ পর যেটা বাঁচলো সেটা তোমাকে মান দিয়ে দিয়েছে 3,705, তাই তো? ব্যাস এবার কাটো, দেখো 25 বার আমি যদি কেটে দিই 4, তাই না? এক সেকেন্ড, 4 কেটে গেল, এটা আর কি দিয়ে কাটবে দেখো, 13 দিয়ে কাটবে, 6 13 78, 13 দিয়ে কেটে দেখি, 13 3 13 39, 13 দুগুনি 26, 13 দুগুনি 26, 1 1 0, তাই না? 13 8 104, 6 5 13 5 65। আবার কি দিয়ে কাটবে, 2 বারে আমি কাটি 3 বার, 2 বার এটা কেটে গেলো 2 বার, 3 দিয়ে এটা কেটে যাবে, 3 নং 27, 3 5 15, থাকলো কত, এখানে 2 পড়ে আছে, 2 95, 190, তাই না? এটা একটা আনসার আছে। তাছাড়া 95 দেখো তোমার মাল্টিপল আছে 19-এর, আর একটা 19 আছে যেটা তুমি কাটতে পারবা, তাই না?
এরকম সোজা সোজা অঙ্ক আসছে, কিছু একটু ক্যালকুলেটিভ আসছে, তো তোমরা চাপ নিও না, বিন্দাস পরীক্ষা দিয়ে দাও। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 28 সেমি, যদি এর ভূমির ব্যাস 42 সেমি হয়, তবে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত? দেখো বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয় বলতো, পাই আর এল, তাই না? তো এর সবার প্রথম আমাকে কি এল বার করতে হবে, কারণ পাই তো মান জানি আমরা 22/7, আর এর মান আমাকে দেওয়া আছে, দেখো ব্যাস দেওয়া আছে, তো ব্যাসার্ধ বার করে নেবো। এল আমাকে বার করতে হবে। দেখো কি হয়, এটা একটা কি আছে, শঙ্কু আছে, এর যদি আমাকে এল বের করতে মানে তির্যক উচ্চতা বের করতে, তার মানে কি এটা হচ্ছে তির্যক উচ্চতা, এখানে আমাকে দিয়ে দিচ্ছে, এটা আমাকে দিয়ে দিচ্ছে, দেখো ভূমির ব্যাস হচ্ছে 42, যদি ব্যাস 42 হয় তো ব্যাসার্ধ কত হবে, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, মানে 21, মানে এটার মান আমাকে দিয়ে দিচ্ছে 21। হাইট আমাকে দিয়ে দিচ্ছে 28, হাইট আমাকে দিয়ে দিচ্ছে, এটা দিচ্ছে 28, ঠিক আছে? আমাকে এই মানটা বার করতে হবে। দেখো এই মানটা বার করার দুটো নিয়ম আছে, একটা তো আছে তুমি আন্ডার রুট করবা, হচ্ছে এইটার স্কোয়ার করবা, ঠিক আছে, 28-এর স্কোয়ার প্লাস 21-এর স্কোয়ার করবা, তো বেরিয়ে যাবে। কিন্তু আমি কি করি দেখো, আমি দেখতে পাচ্ছি এখানে একটা জিনিস, এক সেকেন্ড, দেখো আমি এখানে কি দেখতে পাচ্ছি যে এটা একটা সমকোণ ত্রিভুজ তৈরি করছে, তাই না? এটা একটা সমকোণ ত্রিভুজ তৈরি করছে। আমি দেখো তোমাকে প্রতিদিন ট্রিপলেট সম্বন্ধে বলছি, কি কি হয় ট্রিপলেট, 3, 4, 5, 5, 12, 13, এরকম অনেক ট্রিপলেট আমি তোমাকে বলেছি, রেলওয়ের কিছু কিছু। দেখো এটাকে তুমি 3 দিয়ে কাটি, চলো 7 দিয়ে কাটি, 7×3 = 21, 7×4 = 28, দেখো 3 আর 4 পেয়ে গেলাম, তাহলে এটা কত হবে তোমার 5, কিন্তু যেহেতু এটা 7-এর মাল্টিপ্লাই, 5×7 কত হবে 35, ঠিক আছে? এইভাবে তুমি বের করে নিও। তার মধ্যে তির্য এল এর মান আমি কত পেয়ে গেলাম 35, আর কিছু বাকি থাকলো কি অঙ্কে, দেখো সোজাসুজি বসে, তো পায়ের মান 22/7 ইন্টু আর এর মান আমাকে দিয়েছে কত 42 আছে, কিন্তু হাফ হয়ে যাবে 21 ইন্টু 35, ঠিক আছে? এবার কাটো, 7 বারে যদি কাটি, 5×7 = 35, এবার দাও কাটো, 5×21 কত হয় 105, এটাকে যদি আমি 22 দিয়ে গুণ করি কত হবে, 22×5 = 110, শূন্য হাতে থাকলো 1, 22 22 আর 1 23, 2310 তোমার কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি, ঠিক আছে? এইভাবে তোমরা করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 234 মিটার লম্বা একটি ট্রেন বিপরীত অভিমুখে 9 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়ানো এক ব্যক্তিকে 6 সেকেন্ডে অতিক্রম করে। একই অভিমুখে 23.4 কিলোমিটার বেগে চলতে থাকা অন্য এক ব্যক্তিকে ট্রেনটি কত সময় অতিক্রম করবে? তো কিছু নাই, একটা কোশ্চেনে তোমাকে দুবার সলভ করতে হবে, আর কিচ্ছু না। ট্রেন যখন, আমি তোমাকে বলেছিলাম ট্রেন যখন একটা সিঙ্গেল পিসকে পার করে, তখন ট্রেনের যে দৈর্ঘ্য হয় সেটাই তোমার ডিস্টেন্স রিপ্রেজেন্ট করে, তাই না? আমরা কি জানি, ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স আমাকে দিয়ে দিচ্ছে 234, স্পিড আমাকে বার করতে হবে, কারণ টোটাল 6 সেকেন্ডে অতিক্রম করছে, তো টাইম আমি নিচে করে দিই, এই টাইমটা নিচে চলে আসবে, 6 সেকেন্ড সমান সমান স্পিড বেরিয়ে গেল, তো 6 বারে এটা গেল 3×6 = 18, 6×9 = 54, 39 মিটার প্রতি সেকেন্ড। কিন্তু এটা দেখো, এটা কি হচ্ছে, যখন ট্রেনও চলছে তার সাথে ব্যক্তিটাও চলছে, দুজনাই মানে বিপরীত, মানে কি রিলেটিভ স্পিড চলছে, তাই না? একজন এদিক থেকে আসছে, একজন এদিক থেকে যাচ্ছে, একজন এদিক থেকে আসছে, রিলেটিভ স্পিড হচ্ছে। রিলেটিভ স্পিডের মধ্যে টোটাল রিলেটিভ স্পিড আমি পেয়ে গেছি 39 মিটার প্রতি সেকেন্ড, আর শুধু ট্রেনের মানে ব্যক্তির কত আছে 9 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে কি এখান থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে ট্রেনের স্পিড পেয়ে যাবো। দেখো 9 কিলোমিটার প্রতি ঘন্টাকে যদি আমার মিটার প্রতি সেকেন্ডে করতে হয়, কি হয় 9 × 5/18 করতে হবে, তাহলে এখানে কাটলে কত হচ্ছে 2, মানে ব্যক্তিটার স্পিড কত হলো 5/2, আর ট্রেনের টোটাল স্পিড কত আছে 39, তো এখান থেকে যদি এটা আমি বাদ দিয়ে দিই তাহলে আমি ট্রেনের স্পিড পেয়ে যাবো। তো ট্রেন সমান সমান 39 - 5/2, ঠিক আছে? 39 দুগুণে কত 78, 78কে 5 গেল 73, 73/2, এটা কার এলো ট্রেনের স্পিড এলো, ঠিক আছে? এবার বলছে একই অভিমুখে 23.4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে থাকা অন্য এক ব্যক্তিকে ট্রেন কত সময় অতিক্রম করবে? তো দুজনেই একদিকে চলছে, তার মানে কি রিলেটিভ স্পিড বিয়োগ হয়ে যাবে, তো সবার প্রথমে 23.4কে মিটার প্রতি সেকেন্ডে করে নিই, ঠিক আছে? 23.4 এটাকে যদি মিটার প্রতি সেকেন্ডে করি কত হয় 5/18, দশমিক উঠিয়ে এখানে একটা শূন্য চলে এলো, 5 বার এটা কেটে গেলো 2 বার, 2 বারে আমি কাটি, 11 দুগুণি 22, 7 দুগুণি 14, তাই তো? এবার এটাকে যদি আমি কাটি কতভাবে, 9 বারে 9 দুগুণি 18, 9 13তে 117, মানে এটা চলে এলো 13/2। এবার আমাকে জিজ্ঞেস করছে ব্যক্তিটিকে মানে চলতে থাকা ব্যক্তিকে কতক্ষণে ক্রস, এবার দেখো দুজনাই কি একই দিকে যাচ্ছে, মানে ব্যক্তি ওই দিকে যাচ্ছে, ট্রেন ওই দিকে যাচ্ছে, তার মানে কি রিলেটিভ স্পিড বিয়োগ হয়ে যাবে। তার মানে কি এই দুটো যদি আমি বিয়োগ করি কত আসবে, দেখো নিচে ডিনোমিনেটর কি আছে সেম আছে, মানে উপর থেকে উপরটা বিয়োগ করে দিলে তোমার কাজ হয়ে যাবে। তো 13 থেকে যদি 73 থেকে 13 বাদ দিই কত আসছে 60/2, মানে 30 মিটার প্রতি সেকেন্ড, তাই না? এটা থেকে এটা বিয়োগ করলে এটাই আসছে। বলছে ব্যক্তি ট্রেন থেকে কত সময় অতিক্রম করবে, এবার 234কে তুমি 30 দিয়ে ভাগ দিয়ে দাও, 234, এটাকে 30 দিয়ে ভাগ দিয়ে দাও, কত আসছে দেখো 3×7
21, তাই না? 3 7 21, 210, দশমিক নিয়ে একটা শূন্য, তারপরে 3 8 24, মানে 7.8 হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কিছু না, একটু লেন্দি আছে কিন্তু অঙ্কটা সহজ আছে, তাই না? অঙ্কটা তো এমন কোনো রকেট সায়েন্স নেই, শুধু জাস্ট তোমাকে দুবার করতে হবে, এটাই। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে প্রদত্ত তথ্যের গড় কত? তো এটা কোনো ব্যাপারই না। দেখো 12 8 20, 13 আর 7 20, 20 20 40 হয়ে গেল, 40 হয়ে গেল, আর কি বাকি আছে দেখো, 40 হয়ে গেল, 40 আর 1 50, 50 আর 12তে 62, 62 আর 10-এ 72, 72। কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8, 72কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 9 তোমার কারেক্ট অ্যান্সার, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে পাইপ এ এবং পাইপ বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 1 ঘন্টা এবং 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, যেখানে পাইপ সি পূর্ণ ট্যাঙ্কিকে 1 ঘন্টা 15 মিনিটে খালি করতে পারে। সকাল 9টায় এ এবং সি একসাথে খোলা হলো, 2 ঘন্টা পর শুধু এ বন্ধ করা হলো এবং বি খোলা হলো। ট্যাঙ্কটি কতক্ষণ, মানে কখন খালি হয়ে যাবে? দেখো এখানে সব কিছু ঘন্টায় আছে, আমি সব কিছুকে মিনিটে করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে কি তোমার ফ্র্যাকশনে আসবে, যেমন 1 ঘন্টা 15 মিনিট ফ্র্যাকশনে চলে আসবে, তার থেকে বলে আমি এটাকে মিনিটে নিই নি। তো বলছে এ যে আছে সে 60 মিনিটে ট্যাঙ্ক ভর্তি করছে, বি যে আছে সে 120 মিনিটে ট্যাঙ্কে ভর্তি করছে, আর সি যে আছে সে 75 মিনিটে ট্যাঙ্কিটা খালি করছে। যেহেতু খালি করছে সেহেতু আমি নেগেটিভ দিয়ে রাখলাম। ঠিক আছে, তিনটার এলসিএম নাও, কত হচ্ছে? 75 8 600, হ্যাঁ 600 তোমার এলসিএম চলে আসবে। তাহলে এ এর এফিসিয়েন্সি কত? 10, বি এর এফিসিয়েন্সি কত? 5, সি এর এফিসিয়েন্সি হচ্ছে -8। বলছে সকাল 9টায় এ আর সি কে খোলা হলো, সকাল 9টায় এ আর সি মিলে কাজ করছে। কত কাজ করবে? এর 10 ইউনিট, এর -8, মানে এরা দুজন 2 ইউনিট 2 এফিসিয়েন্সিতে কাজ করবে, তাই না? এবার কতক্ষণ কাজ করছে? বলছে 2 ঘন্টা পর, মানে অ্যাটলিস্ট 2 ঘন্টা এরা কাজ করেছে। 1 ঘন্টায় যদি 60 মিনিট হয়, 2 ঘন্টায় কত? 220 মিনিট। 2 এফিসিয়েন্সি যদি কাজ করে তাহলে 120 মিনিটে কত কাজ হবে টোটাল? 240 ইউনিট কাজ হবে। এবার বলছে 2 ঘন্টা পর শুধু এ কে বন্ধ করবে, মানে এ এখন আর চলছে না, শুধু চলছে কি? সি। বলছে তারপর বি কে খোলা হলো, এবার এই দুজন কাজ করছে। ঠিক আছে, তো দুজনের এফিসিয়েন্সি যদি যোগ করি তাহলে কি হচ্ছে? আলটিমেট -3। তার মানে কি ট্যাঙ্কটা আলটিমেট তোমার খালিই হচ্ছে, ভরছে না। আগের ক্ষেত্রে কি হচ্ছিল? যেহেতু +2 এসেছিল তার মানে ট্যাঙ্কটা ভরছিল, এবার মাইনাস আসছে মানে ট্যাঙ্কটা খালি হচ্ছে। বলছে ট্যাঙ্ক কতক্ষণে খালি হবে? এই 240 ইউনিট জল তোমার এ আর সি মিলে ভরেছিল, এবার বি আর সি যখন আসছে তখন ট্যাঙ্কটা খালি হচ্ছে। যদি 240 মিনিটে হয় তাহলে 3 এফিসিয়েন্সি যদি ট্যাঙ্ক খালি হয় তাহলে কত? 80 মিনিট সময় লাগবে। তাহলে টোটাল কত লাগলো? দেখো প্রথমে আমার ছিল 2 ঘন্টা, ঠিক আছে, প্রথমে 2 ঘন্টা, 80 মিনিট মানে কত? 1 ঘন্টা 20 মিনিট, তাই না? তো টোটাল আমার ট্যাঙ্কটা কতক্ষণে খালি হচ্ছে? 3 ঘন্টা 20 মিনিটে। এবার দেখো আমাকে অপশন দিয়েছে কেমন, টাইম দিয়ে দিয়েছে। এবার দেখো সকাল 9টার সময় আমার এই মানে টোটাল প্রক্রিয়াটা শুরু হয়েছিল, ট্যাঙ্ক ভর্তি করা খালি করা তখন থেকে শুরু হয়ে গেছিল। তারপর 9টা থেকে যদি 3 ঘন্টা 20 মিনিট হয় তাহলে তো কত হচ্ছে আমার? 12টা 20-তে। তার মানে কি 12টা 20 মিনিটে তোমার ট্যাঙ্কটা পুরোপুরি খালি হয়ে যাবে, তাই না? অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তোমরা করে নিও, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 5 দিন এবং 10 দিনে করতে পারে। তারা একসাথে কাজ করলো কিন্তু কয়েকদিন পর এ কাজ ছেড়ে দিল। বি অবশিষ্ট কাজ 8 দিনে শেষ করে দিল। তাহলে এ কতদিন পর কাজটা ছেড়ে গিয়েছিল? দেখো কিছুই না, এ আছে, এ কি করছে? 5 দিনে একটা কাজ করে, বি সেই কাজটাকে 10 দিনে করে। তাহলে এদের টোটাল কাজ কত হবে? 5 10 10 আমি ধরলাম টোটাল কাজ। তো এ কত এফিসিয়েন্সিতে কাজ করছে? যদি 5 দিনে কাজ করে তো এক এক দিনে 2 এফিসিয়েন্সিতে কাজ করছে। আর বি 10 দিনে 10টা কাজ করছে, মানে এক এক দিনে সে একটা করেই কাজ করছে। এবার বলছে যে তারা একসাথে কাজ করলো কিন্তু কয়েকদিন পর কাজ ছেড়ে দিল এবং বি অবশিষ্ট কাজ 8 দিনে শেষ করলো। ঠিক আছে, বি যদি টোটাল অবশিষ্ট কাজ 8 দিনে শেষ করে, মানে বি কত? দেখো 1 এফিসিয়েন্সিতে যদি কাজ করে তো 8 দিনে কত কাজ করে হবে? 8 কাজ করে হবে। তারপরে বাকি কাজ কত আছে? 2 কাজ। এই 2 কাজকেই এ আর বি মিলে করেছিল, তাই না? কেন বলো তো? দেখো বি কি বলছে? বি অবশিষ্ট কাজ 8 দিনে করেছে। বি যদি একদিনে একটাই কাজ করে তাহলে 8 দিনে কটা কাজ করবে? 8 দিনে 8টা কাজ করবে। তার মানে কি বাকি কাজ করা থাকবে দুটা। এই যে দুটো কাজ আছে এটা এ আর বি মিলে করেছিল। তো এ আর বি মিলে যদি একসাথে কাজ করে এদের এফিসিয়েন্সি কত হবে? 2 + 1 3। তার মানে কি এই দুইটা কাজ যদি 3 এফিসিয়েন্সিতে করে তাহলে টোটাল কতদিন সময় লাগবে? 2/3 দিন সময় লাগবে, তাই না? অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমরা করে নিও। সোজা সোজা অঙ্ক, কিছু সোজা অঙ্ক আসছে, কিছু একটু ডিফিকাল্ট আসছে, কঠিন কোনো অঙ্ক আসছে না। ডিফিকাল্ট বলতে কি তোমাকে একটু ক্যালকুলেশনে ধরো ফেলে দিবে আর কি। বাকি তোমার কোশ্চেন দেখছো কিনা একদম আর এই কোশ্চেনগুলো মনে রাখো তোমার একদম, কিছু কিছু অঙ্ক আছে একদম সেম ডাটা আছে, কিছু কিছু অঙ্কতে প্যাটার্ন একদম সেম, ডাটাটা আলাদা আছে, এটাই। ঠিক আছে, কিন্তু একদম সেম কালকে 3টা শিফটেই এই অঙ্কগুলো এসেছিল। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো।
বলছে যদি কোনো সংখ্যার 70% 0.35 হয় তবে ওই সংখ্যার 120% কত? ধর আমি ধরে নিলাম এক্স। কোনো সংখ্যার 70% যদি 0.35 হয়, 35 উঠিয়ে আমি নিচে কি নিলাম, দুটো শূন্য নিয়ে নেবো, এই শূন্য কেটে যাবে, তাহলে এক্স সমান সমান কত হবে? 35 তো এদিকে আছেই, 70টা এদিকে ডিভাইড হয়ে যাবে, 70। তো বলছে ওই সংখ্যার 120% কত হবে? এই যে এক্স কি ছিল, অ্যাকচুয়াল সংখ্যাটা ছিল, এই সংখ্যাটার 120% কত হবে? তো 35 বার এটা চলে গেল দুইবার, দুইবার এটা চলে গেল 60 বার, এই শূন্য কেটে গেল, মানে 0.6 তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সোজা অঙ্ক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে যদি 7.5:19.5 সমানুপাত 16:x হয় তবে এক্স এর মান কত? এটা তো কোনো ব্যাপারই না। দেখো কি করতে হয়, 75-এর নিচে মানে 7.5-এর নিচে তুমি লিখে দাও 19.5 সমান সমান 16-র নিচে লিখে দাও এক্স। এবার কোনাকুনি গুণ করো, এক্স সমান সমান কি হয়ে যাবে? 7.5x, তাই না? 7.5x সমান সমান হবে 19.5 ইন্টু 16। এই দশমিক এই দশমিক উঠে গেল, 75 বার এটা চলো, 75 5-এ 75, 75 1-কে সরি 15 1-কে 15, 4 5 15 3 45, মানে এক্স এর মান আমি কত পেলাম? দেখো এক্স সমান সমান পেলাম 13 ইন্টু 16, 13 ইন্টু 16, এই 5টাকে নিচে ডিভাইডেড হয়ে যাবে। তো এইটা যদি আমি করি কিনা, একটু তোমার গুণ করতে হবে। দেখো 5কে আমরা লিখতে পারি 10/2, 5কে আমরা 5 সমান সমান কি হয়, 10/2 না হয়? তো এটাকে আমরা 5-এর জায়গায় 10/2 লিখে দিই, তাহলে তাহলে একটু যদি সুবিধা হয়, তাই না? এটাকে আমি লিখে দিলাম 10/2, কিন্তু 2 তো নিচে থাকে না, 2 উপরে চলে যায়, ইন্টু 2 করে দাও। দেখো কত হচ্ছে, 16 দুগুণি 32, ঠিক আছে, 32 ইন্টু 13, 3 দুগুণি 6, নিচে দশমিক আছে মানে একটা সংখ্যা বসবে, 0.6 দেখো একটাই অপশন আছে তোমার, তাই না? বাকি একটা তো নেই, তাহলে কি তোমার সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 55-44 সেন্টিমিটার স্কোয়ার, এর ব্যাস কত? দেখো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়, এই অঙ্কটা আমি তোমাকে ডেলি করাচ্ছি। কালকে যে অঙ্কটা করেছিলাম মানে কালকে যে ক্লাসটা নিয়েছিলাম সেখানেও এটা তোমাকে করেছিলাম, মানে এই ফর্মুলা রিলেটেড, তাই না? গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়, 4πr²। এটার মান আমাকে দিয়েছে কত, 55.44। আমাকে ব্যাস বের করতে বলেছে, তো 4 ইন্টু পায়ের জায়গায় লিখে দাও 22/7 ইন্টু r² সমান সমান কত, 55-44। যদি আমি কাটি 11 দিয়ে কাটি, 11 দুগুণি 22, 5 11 55, 0 4, 4 দুগুণি 8 দিয়ে কেটে যাবে হচ্ছে 7 8 56, 3 8 7 8 56 হবে না, 8 দিয়ে যদি কাটি 6 8 48, 6 8 48, 2 4 3 8 24, মানে r² মান আমি পেয়ে গেলাম 7। এখানে যেহেতু এখানে 7টা আছে, কি গুণ হয়ে উপরে চলে যাবে, 7 ইন্টু 63। তো দেখো 63কে আমরা লিখতে পারি 7 ইন্টু 9, তাই না? এবার রুট মানে স্কোয়ার সরানো, মানে সরানোর জন্য কি করতে, আন্ডার রুট নিতে হয়। কিন্তু ভিতরে দেখো দুইখানা 7 আছে, এটাকে 63কে আমরা 7 ভেঙেছি, দুখানা 7 থেকে একটা 7 বেরাবে, আর 9 আছে, তো এর ভাগ কি হয়, এর অর্ধেক, মানে অর্ধেক বলছি, 9 যদি থাকে তাহলে আন্ডার রুট থেকে 9 বের করতে গেলে কি হবে, একটা 3 বেরিয়ে যাবে, 3 7 21। এটা কি তোমার আর এর মান চলে এলো, কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে ব্যাস। ব্যাস কি হয়, এটার ডবল হয়, ইন্টু 2, কারণ কি এ হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, সিম্পল সিম্পল অঙ্ক আসছে, চাপ নিও না। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি এক্স এবং 338-এর মধ্য সমানুপাতি 260 হয় তাহলে এক্স এর মান কত? দেখো মধ্য সমানুপাতি আমি তোমাকে প্রতিদিন বলছি, তাই না? এই কোশ্চেনটা তুমি আমাকে অ্যান্সার হোমওয়ার্ক থাকলো তো, ঠিক আছে, তুমি আমাকে এটা কমেন্ট সেকশনে জানিও তো, দেখি তোমরা কেমন শিখেছো, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত? দেখো প্রতি অন্তঃকোণের যোগ কত হয়, n-2 ইন্টু 180 ডিগ্রি, তাই না? এখানে পঞ্চভুজ বলেছে, তার মানে কি এন এর মান আমাকে দিয়ে দিয়েছে পঞ্চ, আর প্রতিটি অন্তঃকোণের মান জিজ্ঞেস করেছে। এটা কি টোটাল অন্তঃকোণের যোগ হয়, তাহলে একটা অন্তঃকোণের মান বের করতে গেলে কি করতে হবে, এটাকে ভাগ করে দিতে হবে এন দিয়ে। দেখো এন এর জায়গায় আমি দিয়ে দিয়েছি পঞ্চভুজ, মানে 5-2 ইন্টু 180 ডিগ্রি বাই হচ্ছে n5, কারণ 5 দিয়ে আমি কেটে দিলাম, এটা 36 বার, তাই না? তো 5 থেকে 2 গেল 3, 36 থেকে যদি 3, 36 ইন্টু 3 করলে কত হবে, 108 ডিগ্রি। সঠিক অ্যান্সার কি, অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো এখান থেকে আর কি কি তোমাকে জিজ্ঞেস করতে পারে, যদি তোমাকে অন্তঃকোণ দিয়ে দিয়েছে, তোমাকে যদি জিজ্ঞেস করে বাহ্যিক কোণের মান কত, তাহলে তুমি কি করবে? দেখো বাহ্যিক কোণের মান কি হয়, 180 ডিগ্রি মাইনাস অন্তঃকোণ, তাই না? তো এখানে যদি আমি বের করি, তো 180 ডিগ্রি আর অন্তঃকোণ কত দিয়েছে, 108 ডিগ্রি, তো তোমার কত হবে, 72 ডিগ্রি। এটাও তোমাকে নেক্সট শিফটে জিজ্ঞেস করতে পারে, তাই না? তো বলছে 3,900 টাকা XY জেড এর মধ্যে ভাগ করে দেওয়া হলো, ঠিক আছে।
তাদের অংশ থেকে যথাক্রমে 30 টাকা, 60 টাকা এবং 90 টাকা কমানোর পর অবশিষ্ট টাকার অনুপাত 4:5:6 হয়ে যায়। তাহলে ওয়াই এর আসল অংশ কত? তবে এই কোশ্চেনটা তোমাদের অনেকবার প্রশ্ন পরীক্ষাতে চলে এসেছে। লাস্ট যে তোমার 8-9 তারিখে পরীক্ষা হয়েছিল, যে ওই কোশ্চেনে আমি তোমাকে করেছিলাম 8 তারিখ 9 তারিখ 2 দিনই এই প্রশ্নটা এসেছে, প্লাস তার আগেও এসছে, তাই না? বলছে 3,900 টাকা এক্স ওয়াই জেড এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে তাদের অংশ থেকে যথাক্রমে 30 টাকা, 60 টাকা, 90 টাকা কমানোর পর অবশিষ্ট টাকার অনুপাত 4:5:6 হয়ে যাচ্ছে। তো ওয়াই এর টাকা কত? দেখো এই কোশ্চেনটা না তোমার অনেকবার পরীক্ষাতে অলরেডি চলে এসেছে। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ যখন এসেছিল, ফার্স্ট ফেজে আসেনি, সেকেন্ড ফেজে ওই অঙ্কটা অনেকবার মানে অনেকটা শিফটে এসছে। তো আমি তোমাকে এখানে একটা নিয়ম বলেছিলাম যে করার জন্য তোমাকে সবার প্রথমে এক্স বার করতে হবে। এক্সটা কি? আমি ধরে নিলাম কি যে এই যে 4 অনুপাত এই অনুপাতে আছে, আমাকে এই টাকাটাই বের করতে হবে, তাই না? তো আমি ধরে নিলাম এ এর আছে 4x, বি এর আছে 5x, আর এক্স এর আছে 4x, ওয়াই এর আছে 5x, আর জেড এর আছে 6x। তো এই এক্স আমাকে বার করতে হবে। এক্স বার করার জন্য কি করতে হয়, একটা ফর্মুলা মনে রাখবা। মোট রাশি, ঠিক আছে, মোট রাশি প্লাস মাইনাস অতিরিক্ত রাশি, মানে এক্সট্রা টাকা লিখে দিলাম, এক্সট্রা টাকা বাই অনুপাতের যোগ, ঠিক আছে, অনুপাতের যোগ। এবার লিখে দাও এক্স এর মান মোট কত দিকে 3,900 টাকা, 3,900 টাকা। দেখো যেহেতু কমানো হচ্ছে, ঠিক আছে, কমানো হচ্ছে তাই এখানে আমি মাইনাস নিব। যদি এখানে বৃদ্ধি করা হতো তাহলে আমি প্লাস নিতাম, ঠিক আছে। তো মাইনাস নিয়ে নিলাম। এক্সট্রা টাকা কত আছে 30, 60, 90, মানে 90, 90, 180 টাকা। আর অনুপাতের যোগ, অনুপাতের যোগ কত দিয়েছে 4-5-এ 9, 9-6, 15, ঠিক আছে। এবার এটা তুমি ক্যালকুলেশন করে দাও। 0 থেকে 0 গেল 0, 0 থেকে 8 গেল 2, এখানে 1 চলে এলো, 39 থেকে 2 গেল 37, 37/15। এটাকে কাটলে কত আসবে দেখো, 15 দুগুণি 30, 7 2, 4 15 60, 12 0, 15 8 120, মানে এক্স এর মান আমি পেয়ে গেলাম 248। আমাকে জিজ্ঞাসা করে ওয়াই এর আসল টাকা কত? ওয়াই এর আসল টাকা কত ছিল 5x, মানে ওয়াই এর আসল টাকা ছিল 5x। হয়েছিল কখন? যখন এখান থেকে আমার 60 টাকা বাদ দেওয়া হয়েছিল। তার মানে কি 5x এর সাথে আমি 60 টাকা যোগ করে দিই, তাহলে আমি ওয়াই এর টাকা পেয়ে যাবো, তাই না? কারণ এই টাকাটা বের করার পরে না এই অনুপাতে এসছে। এবার কিছুই না, 5-এর সাথে তুমি এক্স এর যে মান আছে সেটা গুণ করে দাও। 5 আর 248। তো 5 248 গুণ করে 5 8 40 শূন্য হাতে থাকলো 4, 5 4 20, 20 আর 4 24 4 হাতে থাকলো 2, 5 2 10, 11 12, প্লাস হচ্ছে 60। তো কত হচ্ছে তোমার 1300 টাকা, ঠিক আছে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কেমন? এই পয়েন্টটা তোমরা মনে রাখবে। এই পয়েন্টটা যদি মনে রাখো তোমার ফাটাস করে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। কি বলেছিলাম, এক্স বার করার জন্য মোট যে টাকাটা থাকবে সেটার সাথে যে এক্সট্রা টাকাটা থাকবে, যদি কমাতে বলে তাহলে মাইনাস করবা, যদি তোমাকে বৃদ্ধি করে, এখানে যদি বলতো যে ভাগ করে দাও তাদের অংশ থেকে এত এত টাকা বৃদ্ধি করার পর অবশিষ্ট পড়ে থাকলো, বৃদ্ধি করা হলে তোমাকে প্লাস করতে হতো, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি ট্রেন স্টেশন এ থেকে সকাল 9টার সময় যাত্রা শুরু করে এবং স্টেশন বিতে দুপুর 1টার সময় পৌঁছায়। অন্য একটি ট্রেন স্টেশন বি থেকে সকাল 9টায় যাত্রা শুরু করে এবং স্টেশন এতে দুপুর 3টার সময় পৌঁছায়। ট্রেন দুটি কখন মিলিত হবে? দেখো এই অঙ্কটা না তোমাদের অলরেডি সেকেন্ড ফেজে অনেকবার চলে এসেছে, আর আমি তখন করিয়েও ছিলাম। তখন আমি তোমাকে একটা ফর্মুলা বলেছিলাম। দেখো ফর্মুলাটা কি ছিল, যখন কখন মিলিত হবে, মিলিত হওয়ার ফর্মুলা হচ্ছে এক্স প্লাস এম ইন্টু ওয়াই বাই 100, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এই ফর্মুলাটা তোমরা মনে রেখো, তোমার অঙ্ক খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো এখানে এক্স কি বলতো, এখানে এক্স হচ্ছে যেই ট্রেনটা তোমার পরে ছেড়েছে, ঠিক আছে, পরে ছেড়েছে সেই ট্রেনটার গন্তব্যে পৌঁছানোর স্থান, পরে ছাড়া ট্রেনের গন্তব্যে পৌঁছানোর স্থান। এম হচ্ছে কি দুটো ট্রেন যে ছেড়েছে কিনা তার মধ্যে যে গ্যাপটা থাকে সেটাকে এম দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। মানে ধরো এখানে যেমন 9টার সময় ছেড়েছে একটা ট্রেন, এবার পরেরটাও 9টায় ছেড়েছে, এর মধ্যে গ্যাপ কি আছে 0। কিন্তু ধরো এই ট্রেনটা 9টায় ছাড়তো, এই ট্রেনটা 11টায় ছাড়তো, তাহলে তো এদের দুটোর মধ্যে গ্যাপ কত হতো 2 ঘন্টার। এই এম হচ্ছে সেই গ্যাপকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। আর ওয়াই হচ্ছে যেই ট্রেনটা তোমার আগে ছেড়েছে, যেই ট্রেনটা তোমার আগে ছেড়েছে সেই ট্রেনটার গন্তব্যে পৌঁছানোর সময়, ঠিক আছে, আগে ছাড়া ট্রেনের গন্তব্যে পৌঁছানোর সময়। এবার সেম মান তুমি এখানে বসিয়ে রেখে দাও, ঠিক আছে। যেমন দেখো প্রথমটা কি আছে এক্স, এক্স আমি কি ধরলাম, যে ট্রেনটা পরে ছেড়েছে তার গন্তব্যে পৌঁছানোর সময়। পরে ছেড়েছে 9টার সময় ছেড়েছে আর পৌঁছেছে কত 3টার সময়। তো 9টা থেকে 3টা কতক্ষণ হয়, 9টা থেকে 12টা 3 ঘন্টা, 12টা থেকে 3টা 6 ঘন্টা, মানে 6 প্লাস এম। দেখো বলছে দুটো ট্রেনের ছাড়ার মাঝখানের গ্যাপ, তো এইটাও 9টায় ছেড়েছে, এটাও 9টায় ছেড়েছে, তার মানে কি দুটোর মধ্যে গ্যাপ কত, কোনো গ্যাপই নাই, তাহলে 0 লিখে দিব ইন্টু ওয়াই কত বললাম, যে ট্রেনটা আগে ছেড়েছে সেই ট্রেনটার তোমার গন্তব্যে ছাড়ার স্থান, মানে গন্তব্যে পৌঁছানোর স্থান। 9টার সময় ছেড়েছে, একটাই পৌঁছেছে, মানে কি 9টা থেকে 12টা 3 ঘন্টা প্লাস 1 ঘন্টা, মানে 4 ঘন্টা, বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স হচ্ছে 6, ওয়াই হচ্ছে 4, মানে 10।
মানে এইটুকুটাই তোমাকে করতে হতো, এইটা জাস্ট আমি তোমাকে মনে রাখবো, তাহলে তোমার এইটুকুটা করলে অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো 6 শূন্য শূন্য 4 4 24, 24/10 ঘন্টা। এবার এটাকে আমি কাটি, কত হচ্ছে 2.4 ঘন্টা। এবার 2.4 ঘন্টাকে আমাকে কখন মিলিত হয় বলেছে, 2 ঘন্টা, এটাকে আমি যদি মানে অ্যাকচুয়াল মানে সময় পরিণত করি কি হবে, 2 ঘন্টা তো এখানে থাকছে, 2 ঘন্টা, এই যে পয়েন্ট 4 আছে, এই 4 পয়েন্ট উঠানোর জন্য নিচে কি একটা 10 আসবে, আর এটা যেহেতু ঘন্টায় আছে, এটাকে মিনিটে পরিণত করার জন্য কি করতে হবে, 60 দিয়ে গুণ, এই শূন্য এই শূন্য কেটে গেল, 4 6 24, মানে 2 ঘন্টা 60 মিনিট, সরি 2 ঘন্টা 24 মিনিট, 2 ঘন্টা 24 মিনিট তোমার সময় লাগবে, তাই না। এক সেকেন্ড, 2 ঘন্টা 24 মিনিট তোমার সময় লাগবে। এবার 2 ঘন্টা 24 মিনিট তোমার কখন সময় লাগবে, প্রথম যে ট্রেনটা ছাড়বে সেখান থেকে 2 ঘন্টা 24 মিনিট সময় লাগবে। 9টা থেকে 2 ঘন্টা 24 মিনিট কত হবে, 11টা 24-এর ট্রেন দুটো একে অপরের সাথে মিলবে। এবার তুমি ধরো আমাকে জিজ্ঞেস করতে হবে, স্যার আমি কোনটা বলবো যে কোনটা আগে ছেড়েছে কোনটা পরে ছেড়েছে, তাই না। তা এখানে যেহেতু 9টা টাইম আছে, তাই আমি প্রথম ট্রেনটাকে আমি আগে ছাড়া ধরে নিলাম, সেকেন্ড ট্রেনটাকে আমি পরে ছাড়া ধরে নিলাম। কিন্তু তোমার যদি কোশ্চেনে কেমন দেয় জানো তো, এটা ধরো 9টায় দিবে, এটা তোমাকে ধরো দিবে হচ্ছে 10টায়, এটা তোমাকে 8টায় দিবে, এটা 10টায় দিবে। তখন যদি দেয় তখনও সেম ভাবে করে দেবো। এখন যেহেতু সেম আছে, দুটোই 9টার সময় ছাড়ছে, তাই প্রথম এ কে আমি প্রথম ধরে নিলাম, কেমন। এবার এই ফর্মুলাটা তোমরা মনে রাখবা, এই ফর্মুলাটা যদি মনে থাকে দেখো তোমার এইটুকুটা খালি অঙ্কটা করতে হবে, আর কিছু না, যদি ফর্মুলাটা মনে থাকে, না হলে তোমাকে এখানে লম্বা প্রসেসে করতে হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসছিল আর কি। বলছে নিজের সাধারণ গতিবেগের, এখানে আছে তোমার 3/4, ঠিক আছে। নিজের সাধারণ গতিবেগের 3/4 অংশ গতিতে চলা দিলাওয়ারের তার অফিসে পৌঁছাতে 11 মিনিট দেরি হয়। তার বাড়ি থেকে অফিসে পৌঁছানোর স্বাভাবিক সময় কত। দেখো এটা কি করবা, লব ইন্টু দেরি বা আগে যেটাই তোমার দেওয়া থাকবে, ঠিক আছে, বাই লব আর হরের অন্তর, লব ও হরের অন্তর, ঠিক আছে। এটা তোমরা মনে রেখো। দেখো লব কত দিচ্ছে আমার 3, কত দেরি বা আগে হচ্ছে 11, আর লব হরের অন্তর কত, 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে কত হচ্ছে 33 মিনিট, ঠিক আছে। অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এইটা তোমরা মনে রাখবে। যেগুলো আমি তোমাকে বলে দিচ্ছি না, সেগুলো আপাতত এই কদিনের জন্য তুমি মনে করে নাও, কেমন। তোমার এমন না যে তোমার অনেক লং লাস্টিং এর ব্যাপার আছে, এই 4 5 দিন 6 দিনের মধ্যে তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে। তাই এই যেগুলো যেগুলো আমি তোমাকে ফর্মুলা বলে বলে দিচ্ছি, সেগুলো তো মাথাতে একদম সেট করে নাও, ঠিক আছে। পরীক্ষার সময় যাবা, ফাটাফাট অ্যান্সার বেরিয়ে যাবে, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি 2x+2/x=3 হয়, তাহলে x³ প্লাস এটা 1 হবে, 1/x³ মান কত, কেমন। দেখো কি করবা, 2x+1 2/x সমান আমাকে দিয়ে দিচ্ছে 3, আমি যদি 2 কমন নিয়ে নিই তাহলে লিখতে পারি x+1/x = 3, তাহলে x+1/x এই 2টাকে আমি এদিকে নিয়ে চলে আসতে পারি, তো 3/2 হয়ে যাবে। এবার দেখো x+1/x এত আছে, তো x² + 1/x² এর মান কত। তো এটার মান আমি তোমার কি বলেছিলাম, যখন তোমার এই মানটা দেওয়া থাকবে আর এই মানটা বের করতে হবে, ডিরেক্ট মনে রাখবা a² - 2, ঠিক আছে। এখানে এ কি, এ হচ্ছে তোমার এটা 3/2 এর স্কোয়ার -2, 3 তিরিকে 9, 2 দুগুণী 4, এখান থেকে 2 বাদ দিই, 4 দুগুণী 8, 9 থেকে যদি 8 যায় তো 1/4, ঠিক আছে। অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, কেমন। এইভাবে তোমরা মনে রাখবো। আচ্ছা ধরো তোমাকে এখানে x² + 1/x² এর জায়গায় তোমাকে দিয়ে দিত x² - 1/x², তখন তুমি কি করতা, সেম জিনিসই করতা, এখানে শুধু করতে হতো a² + 2, ঠিক আছে। এই জিনিসটাই তোমার করতে হতো, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে একটি মানকে যথাক্রমে 25%, 10%, 30% কমানো হলো, তারপর 80% বাড়ানো হলো, তাহলে মানটির মোটের উপর কত শতাংশ পরিবর্তন হলো। দেখো কিছুই না, জাস্ট তোমার ক্যালকুলেশন করতে দিয়েছে, বাকি একদম কিছু নয় অঙ্কটাতে। বলছে 25%, 10%, 30% কমানো হলো। 25% মানে কি, 1/4 ফ্র্যাকশনে করলে, মানে 4 ছিল 1 হলো, তো 4 থেকে যদি 1 কমে যায়, মানে 4 ছিল 1 কমলো, তো কত হলো, 3 হয়ে গেল। তারপরে 10%, 10% মানে কি 1/10, মানে 10 ছিল 1 কমলো, তো কত হলো, 10 থেকে 9 হয়ে গেল। 30% কমানো, 30% মানে 3/10, মানে 10 ছিল 3 কমলো, মানে 10 থেকে কত হয়ে গেল, 7। তারপর 80% বাড়ানো, 80% মানে কি 8/10, মানে 10 ছিল 8 বৃদ্ধি হলো, মানে 10 থেকে কত হলো, 18 হলো। এবার এটাকে তোমার ক্যালকুলেশন করতে হবে। দেখো 2 দিয়ে আমি এটা কেটে দিলাম 2 বার, 2 দিয়ে এটা কেটে দিলাম 9 বার, এটা কত 1000, 2 2000, এটা কত হচ্ছে দেখো 9 9 81, 3 7 21, 81 আর হচ্ছে 21, যদি গুণ করি কত আসছে 81 ইন্টু 2 1 2, 8 2 16, মানে 1017, 1701, 1701 আসছে। এবার কত কমছে দেখো, 10 থেকে 1 কমলে কত হচ্ছে, 10 থেকে 1 গেল 9,
10 থেকে 1 গেল 9, এখানে 1 চলে এলো, আবার 10 থেকে 1 গেল 9, এখানে 1 চলো 18, 20 থেকে যদি 18 বাদ দিই তাহলে 2, 299 কত থেকে কমছে, 2000 থেকে কমছে আমার, ইন্টু 100। তো এই শূন্য কেটে গেল, 2বার আমি যদি কাটি 10 বার, 2বার এটা কেটে যাচ্ছে, 14 দুগুণি 28, 1 9, 9 দুগুণি 18, দশমিক নিয়ে 5 দুগুণি 10, কিন্তু নিচে যেহেতু একটা 10 আছে তার মানে দশমিকটা আরেকটা ঘরের দিকে চলে আসবে, তাই না? তাহলে কত হচ্ছে 10 14.95। এটা কি হচ্ছে, তোমার বৃদ্ধি হচ্ছে না কমছে? এটা ছিল, এটা হয়ে গেল, তার মানে কি এটা কমছে, তার মানে সঠিক আনসার কি হবে, 14.95% হ্রাস। ঠিক আছে, কিছুই নয়, জাস্ট ক্যালকুলেশন আছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে দুটি গণিত বই ও 3টি বিজ্ঞান বইয়ের দাম হচ্ছে 1980 টাকা। 3টি গণিত বই এবং 2টি বিজ্ঞান বইয়ের মোট দাম 1920 টাকা। তাহলে একটি গণিত বই, একটি বিজ্ঞান বইয়ের মোট দাম কত? কিছুই না, এটা দেখো, দুটো ম্যাথের বই বলেছে, প্লাস 3টা সায়েন্সের বই, এটার মান আমাকে দিয়ে দিচ্ছে 1980 টাকা। আবার সেকেন্ড কি বলছে, 3টা গণিতের বই, 3টা ম্যাথ, প্লাস 2টো সায়েন্সের বই, এটা আমাকে দাম বলেছে 1920। এবার তুমি এই দুটোর মধ্যে যে কোনো একটা মানকে সমান করো। আমি ধরো উপরের মানটাকে সমান করছি, ঠিক আছে, দুটোকে সমান করে দিই। তাহলে এটাকে আমাকে সমান করতে গেলে কেন, এটাকে আমি 3 দিয়ে গুণ করলাম, এটাকে আমি 2 দিয়ে গুণ করলাম। সমান মানে কি, যে কোনো একটা মানকে তুমি সমান করো, হয় ম্যাথটাকে 1 সমান করো দুটো, তাই সায়েন্সটাকে করো। তো এটা যদি আমি পরিপথ হচ্ছে, দেখো 3 দুগুণি 6m প্লাস 6s সমান সমান 3 0 0, 3 8 24, 4 হাতে থাকলে 2, 3 19 57, 59। আবার এখানে হচ্ছে 3 দুগুণি 6 ম্যাথ প্লাস 2 দুগুণি 4s সমান সমান 40, 19 দুগুণি 38, তাই না? এবার এটাকে তুমি বিয়োগ করে দাও, এটা মাইনাস করলাম, এটা মাইনাস করলাম, এটা মাইনাস করলাম, 6m কেটে গেল, 6x থেকে 4x বাদ দিলে কত হলো, 2s, যেহেতু প্লাস ডমিনেট করছে তাই প্লাস হয়ে যাবে, সমান সমান এটা নিয়ে গেলো 0 0, 9 থেকে 18 গেল, 9 থেকে 8 গেল 1, 5 থেকে 3 গেল 2, তাই না? 2 1 0 0, তাই তো, 3 আচ্ছা এটা 3 3 9 হবে তো, তাই তো বলি 3 3 9, এটা কি হবে 5s। তো 5 দিয়ে আমি কাটি, 5 4 20, 5 দুগুণি 10, মানে সায়েন্সের বইয়ের দাম কত চলে এলো, 420 টাকা। এবার এই 420 টাকা থেকে তুমি যে কোনো হয় এই মানে রেখে দাও, নাহলে এই মানে রেখে দাও। তারপর 420 কিন্তু প্রথম মানটাতে রাখছি, ঠিক আছে, প্রথম মানটাতে রাখলে কি হবে, ম্যাথের আমি বের করবো 2m প্লাস 3s, একটা এস এর মান কত, 420। তো 3টা এসের দাম কত হবে, যদি 3 করে দিই, 3 0 0, 3 দুগুণি 6, 3 4 12, 1260। এই 1260 এদিকে এসে কি হবে, মাইনাস হয়ে যাবে। তো 2m সমান সমান 1 9 8 0, আর হচ্ছে 1260 মাইনাস, তাই তো, 0 2, 9 থেকে 2 গেল 7, তাহলে 2 দিয়ে তুমি কাটি কত হচ্ছে 360। তার মানে একটা ম্যাথের বইয়ের আমি দাম পেয়ে গেলাম 360 টাকা, একটা সায়েন্সের বইয়ের দাম পেয়ে গেলাম আমি 420 টাকা, তাই তো। এবার আমাকে বলেছে তাহলে একটা গণিত বই, একটা বিজ্ঞান বইয়ের মোট দাম কত, 0 আর 0 0, 6 আর 2 8, 3 আর 4 7, 780 টাকা হচ্ছে একটা সায়েন্স আর একটা ম্যাথের টোটাল বইয়ের দাম। অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সেম এইভাবে করে নিব অঙ্কগুলো, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। দেখো এই অঙ্কটা যদি তোমরা যদি ফর্মুলা জানো না, তোমার 2 সেকেন্ড লাগে অ্যান্সার বের করতে, অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার হবে, আর কিচ্ছু করতে হবে না। কেন, দেখো উপরে কি আছে, a কিউব মাইনাস বি কিউব। তো a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি হয়, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, ঠিক আছে। আর নিচে দেখো কি আছে, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, মানে নিচেও আসছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। এবার দেখো এটা আর এটা কেটে যাবে, তাহলে উপরে থাকলো কি তোমার এ মাইনাস বি, 13 থেকে যদি 11 বাদ দিই কত হবে 2, এইভাবে তোমার হয়ে যাবে অঙ্কটা একদম, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি ট্যান থিটা সমান সমান √3 হয় এবং থিটা একটি সূক্ষ্ম কোণ হয়, তবে স্যাক থিটার মান কি? দেখো ট্যান থিটার মান কি হয়, ট্যান থিটা সমান সমান √3। এটা ট্যান থিটা √3 কখন হয়, যখন ট্যান থিটার মান তোমার কত হয়, 60 ডিগ্রি হয়, তাই না? তাহলে বলছে স্যাক থিটার মান কত, স্যাক 60 ডিগ্রির মান কত হয়, 2√3, মানে 2√√, মানে √3 হবে, 2/√3। অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। ত্রিকোণমিতির এরকম সোজা সোজা অঙ্ক আসছে, জাস্ট তুমি আইডেন্টিটি জানলেই তোমার হয়ে যাবে, আর কিচ্ছু না, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি একটি সংখ্যার 2 এর 3 অংশের 10%-এর 30% 576 হয়, তবে সংখ্যাটি কত? যদি একটি সংখ্যার 2 এর 3 অংশের 10% এর 30% 576 হয়, তাহলে সংখ্যাটি মানে এক্স কত? আর কিছুই না, এই দুটো শূন্য দিয়ে তুমি এই 100 কেটে দাও, তাই না?
এবার দেখো আর কি থাকবে, 3 বারে এই 3 কেটে গেল, 2 বারে আমি যদি কাটি 28 দুগুণী 56, 1 6 8 দুগুণী 16, তাহলে এখানে 100 পড়ে আছে, এখানে 288 পড়ে আছে, গুণ করলে কত হবে? অপশন নাম্বার ডি তোমার গুণ করলে হয়ে যাবে, তাই না? এরকম সোজা সোজা অঙ্ক আসছে। চলো আজকে লাস্ট অঙ্ক দেখো, যেটা আমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে যদি কে এক্স প্লাস 5y প্লাস 2 সমান সমান 0 হয় এবং 15x প্লাস 25y প্লাস 7 সমান সমান 0 হয় এবং রেখা দুটি সমান্তরাল হয়, তবে কে এর মান কত? দেখো এটা না লিনিয়ার ইকুয়েশনের অঙ্ক আছে, যারা তোমরা অ্যালজেব্রা করেছো তারা তো এটা তোমার খুব ভালো করে পেরে যাবে। কি করতে হবে এটা দেখো, কে এক্স বাই 15x লিখে দাও সমান সমান কত হচ্ছে 5y বাই 25y। ঠিক আছে, এবার ওয়াই কে এর মান আমাকে বার করতে হবে। তো এক্স এক্স কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, 5 বারে এটা কেটে গেল, 5 বারে, 5 বারে এটা কেটে গেল 3 বারে, তো 3টা কি দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে কে সমান সমান কত হবে 3। এটাই তোমাকে জিজ্ঞেস করেছে অপশন নাম্বার সি। ঠিক আছে, তো এই টপিক থেকে মানে এই কোশ্চেনটা থেকে তোমার 3 ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসে। ঠিক আছে, দেখো প্রথম যেটা আসবে তোমাকে দিয়ে দিবে কি সেম ইকুয়েশন দিয়ে দিবে, এটাও দিয়ে দিবে এটাও দিয়ে দিবে, আর তোমাকে জিজ্ঞাসা করবে কি যদি রেখা দুটি একে অপরকে কাটে তখন তুমি কি করবে। যদি মনে রাখবে 1 নাম্বার, যদি রেখা যেমন এখানে দেখা দেওয়া আছে কি রেখা দুটি সমান্তরাল, ওখানে কোশ্চেন দেওয়া থাকবে রেখা দুটি একে অপরকে কাটে, তখন তুমি কি করবা A1 বাই A2 সমান সমান দিক কেটে দিবা। ঠিক আছে, অসমান করে দিবা, কেটে করবা কি B1 বাই B2। ঠিক আছে, B2, এটাই হলো তোমার 1 নম্বর। কখন এই জিনিসটা করবা, এটা তুমি করবা যখন এই দুটো ইকুয়েশন দেওয়া থাকবে আর লেখা থাকবে রেখা দুটি একে অপরকে কাটে, বা লেখা থাকতে পারে যে এই সমাধানের যদি একটি সমাধান সম্ভব হয় তবে কে এর মান কত। ঠিক আছে, তখন তুমি এটা করবা। দ্বিতীয় তোমাকে জিজ্ঞেস করবে যে এই যে এইটা জিজ্ঞেস করেছে যদি রেখা দুটি সমান্তরাল হয় তখন তুমি কি করবা, তখন করবা কি A1 বাই A2 সমান সমান B1 বাই B2। ঠিক আছে, নট ইকুয়াল টু C1 বাই C2। তো এই দুটো তোমার করার দরকার নেই, শুধু এইটুকুটাই মনে রাখো। তো কি বললাম, যখন তোমার মানে রেখা দুটো সমান্তরাল থাকবে তখন তুমি এটা করে দেবা। এখানে এ কি, প্রথমটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার তোমাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে যে ধরো এরকমই সেম ইকুয়েশন দিয়ে দিল আর তোমাকে জিজ্ঞেস করবে রেখা দুটি একে অপরকে ওভারল্যাপ করে, বা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এদের মানে অনন্ত সমাধান হয়, তখন তাহলে কে এর মান কত। তখন তুমি কি করবা A1 বাই A2, ঠিক আছে, সমান সমান B1 বাই B2 সমান সমান C1 বাই C2। আর এটার যেটা সমাধান আসবে কিনা সবটাই কেটে যাবে, বুঝলো, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে। তো তোমার আলটিমেট অ্যান্সার কি আসবে, ইনফিনিট সলিউশন। ঠিক আছে, তো এই জিনিসগুলো এই 3টা পয়েন্ট তোমরা মনে রাখবো, যেটা তোমাদের কালকে এটা এসেছিল, হয়তো নেক্সট শিফটে এখান থেকেও প্রশ্ন আসতে পারে। তাই এই 3টা পয়েন্ট তোমরা মনে রাখবা। কোশ্চেন আমি তোমাকে আরেকবার বলছি, কোশ্চেন তোমাকে কি দিবে, ধরো প্রথমটার বলছি, ঠিক আছে, প্রথমটা দিবে যদি এই ইকুয়েশন দিয়ে দিবে, এই ইকুয়েশন দিয়ে দিবে, দিয়ে বলবে কি যদি রেখা দুটি একে অপরকে কাটে তখন কি করবো, তখন তুমি এটা এই অপশনটা করবা। দ্বিতীয় তোমাকে জিজ্ঞেস করছি যদি রেখা দুটি সমান্তরাল হয় তখন তুমি কি করলা, এই জিনিসটা করলা। আরেকটা তোমাকে দিবে যদি রেখা দুটি একে অপরকে ওভারল্যাপ করে তখন তুমি এটা কি করবা, এই জিনিসটা করবা। অপশনে তোমার ইনফাইনাইট লেখা থাকবে, তুমি ইনফাইনাইট অ্যান্সার করে দিবা। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি গোলকের ব্যাস 18 সেমি, সেটির আয়তন কত হবে। তো এই অঙ্কটাই প্রথমেই তোমাকে একটা করালাম। ঠিক আছে, আবার মানে ওটা হয়তো একটা হয়তো ফার্স্ট সেকেন্ড শিফট মানে 3টা শিফটের মধ্যে এই কোশ্চেনগুলো এসছে, বুঝলো তো। তো এটাও তুমি আমাকে হোমওয়ার্কে জানাবো। তাহলে আমি তোমাকে টোটাল 2টো হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে, একটা মধ্য সমানুপাতি আর একটা হচ্ছে এটা। তো 2টার অ্যান্সার তুমি আমাকে কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, যারা যারা পরীক্ষাটা দিয়েছো মানে তারা অ্যান্সারগুলো তো মানে বুঝতেই পেরে গেছো কেমন ধরনের প্রশ্ন আসছে, আর যারা পরীক্ষাটা দাওনি এই কোশ্চেনগুলো সলভ করে যাও, তোমার এখান থেকেই কমন আসবে। মানে আমি বলছি না একদম ডাটা ওয়াইজ তোমার কমন চলে আসবে, কিন্তু প্যাটার্ন একদম সেম থাকবে। আর যাদের পরীক্ষা একটু দেরি করে আছে মানে 9-10 তারিখ আছে, তাদেরকে বলবো আমি যে পুরোনো ম্যাথের অ্যানালাইসিসটা করিয়েছি না, ম্যাথের সেই পুরো অ্যানালাইসিসটা তোমরা একদম দেখে যাও। ওই অ্যানালাইসিসটা দেখে যাও, তোমার 20 থেকে 22 নম্বর তোমার ফিক্স হয়ে যাবে, একদম গ্যারেন্টি। ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার তোমার ব্যাপার, এবার তুমি যদি ক্যালকুলেশন তাড়াতাড়ি করতে পারো তবে এটা আসবে। ধরো ক্যালকুলেশন তুমি করতে না পারো তখন তো এখান থেকে -2 করে দাও। ঠিক আছে, কারণ আমি 25-এর আমি গ্যারেন্টি নিচ্ছি না 25-এ 25 পাবো। তাও হ্যাঁ, পাবো না কেন, এখানে আমি 25টা কোশ্চেন করেছি, এই 25টা কোশ্চেনে তুমি যদি করে যাও তো নিশ্চয়ই পাবা। কিন্তু এবার তোমার ক্যালকুলেশনের উপর তোমার কেমন স্পিড সেটার উপর নির্ভর করে আসবে। কিন্তু মিনিমাম তুমি যদি একটা অ্যাভারেজ স্টুডেন্ট হও 20 থেকে 22 নাম্বার তোমার একদম নিশ্চিন্তে পাবা। ঠিক আছে, তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাসটা কেমন লাগলো তুমি আমাকে অবশ্যই জানিও। ঠিক আছে, কোথাও যদি কোনো কিছু তোমার বুঝতে অসুবিধা হয় সেই জায়গাটা তুমি আমাকে কমেন্টটা পিন করে দিও। ঠিক আছে, যে এই মানে টাইমিংটা পিন করে দিও, তাহলে আমি বুঝে যাবো যে হ্যাঁ তোমার ওই জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে। আমি নেক্সট ক্লাসে আমি তোমাকে আবার বুঝিয়ে দেবো। কেমন? তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।